বার্সেলোনার সিজন প্রায় শেষ, ট্রফিলের সিজন পুরো একদম খরা পড়ে গেছে বলতে পারো বার্সেলোনার ট্রফিতে। তো এই সময় আমাদের কিছু কিছু জিনিস ফোকাস করা উচিত, বা আমাদের বার্সেলোনা টিম করবে যেটা আমার মনে হয় আমি প্রেডিক্ট করতে পেরেছি, তোমরাও দেখতে পাবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং হচ্ছে জাভি কিন্তু তার ব্রিলিয়েন্সটা দেখানোর সুযোগ পায়নি, তাকে আর একটা বছর অপেক্ষা করাতেই হবে। অ্যাট এনি কস্ট জাভিকে কনভিন্স করো তুমি থাকো, একটা বছর মিনিমাম থাকো। তুমি তোমার যেটা তুমি প্রুভ করতে পারলে না, তোমার যে এফার্টটা দিলে সেটা ক্রেডিটটা তুমি নিয়ে যাও, আর একটা বছর থাকো। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, কিছু কিছু প্লেয়ারকে হাঁটাতে হবে, আর কিছু কিছু প্লেয়ারকে দরকার টিমের মধ্যে। এই মুহূর্তে আমি এমন এমন কিছু প্লেয়ারের নাম বলবো হাঁটানোর জন্য, যাদের কথা মানে যাদের ব্যাপারে শুনে তোমার মনে হবে এদেরকে হাঁটানোটা কি ঠিক হবে, এরা তো আমাদের পুরো একদম মনের মধ্যে ঢুকে গেছে। আছে এরকম প্লেয়ারও আছে, কিছু কিছু প্লেয়ার আছে যাদেরকে তোমার দরকার নেই, মনে হয় বেসিক্যালি স্ট্রেট আউট বলে দেবে দরকারই নেই, এদেরকে বেঁচে দাও। তো প্রথম প্লেয়ারে যাতে আসছি সেটা হচ্ছে আনসু ফাতি। আনসু ফাতি ব্রাইটনের লোনে আছে। আনসু ফাতিকে রিটার্ন করানোর কোনো মানে হয় না, কারণ সেরকম পারফরমেন্সও দিতে পারেনি। ডিজার্ভি যে ব্রাইটনের কোচ, সেও বলেছে যে আনসু ফাতিকে যদি টপ নচ লেভেলে খেলতে হয় তাহলে ওকে আর একটু বেটার এফার্ট দিতে হবে, মানে হবে না, মানে হয় না, এরমভাবে হয় না ও যেভাবে খেলছে। তো আনসু ফাতিকে স্ট্রেট আউট বেঁচে দাও, 20 মিলিয়ন 25 মিলিয়ন যা পাও বেঁচে দাও, বেশি চাওয়ার দরকারই নেই, ঠিক আছে। এরপরের প্লেয়ার যেটাকে ইনস্ট্যান্ট বেঁচে দেওয়া উচিত, যে কিছু করছে না, সেটা হচ্ছে ফেরান টোরেস। ফেরান টোরেসের ওপর সবার আশা। অনেকে বলছে এই করবে, ও ওই করবে, ও প্রপার নাম্বার 9 খেলবে, সব করে নেবে, কিন্তু ক্লিক রেট কোথায়? ওকে প্লেয়িং টাইম দেওয়া হচ্ছে না, প্লেয়িং মিনিটস দেওয়া হচ্ছে না, তা তো নয়, খেলতে নামছে। রাইট উইংয়ে নামানো হয়েছে, সেকেন্ড স্ট্রাইকারে নামানো হয়েছে, প্রপার স্ট্রাইকারে নামানো হয়েছে, সব জায়গায় খেলানো হয়ে গেছে। লেফট উইংয়ে খেলেছে ও কোথাও শ্যুট করেনি। কোথাও তুমি দেখেছো কি ফেরান টোরেস একদম প্রাইম ফর্মে খেলছে? আর কবে খেলবে? বয়স তো হতে চললো, মানে ফেরানের বয়স তো প্রায় এমবাপের মতো। তো এরপরে আর কবে খেলবে? আর কত চান্সেস দেবো বার্সেলোনা ওকে, কতটা দেবে? তো এখন ওর এজ যতদিন আছে তার মধ্যে ওকে বেঁচে দাও ভালো ক্লাব দেখে। বার্সেলোনাতে খেলতে গেলে তোমাকে দুটো জিনিস মিনিমাম দরকার। একটা হচ্ছে টেকনিক্যালিটি প্রচণ্ড পরিমাণ, যেটা আমরা পেদ্রির থেকে পাই, যেটা আমরা গুন্ডোয়ানের থেকে পাই বলতে পারো, যেটা আমরা টেকনিক্যালিটি অন ডিফেন্স যদি বলে আরাউহোর থেকে পাই। এই টেকনিক্যালিটিটা বার্সেলোনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর যদি সেটা তোমার কাছে না থাকে, তোমার কাছে কী থাকতে হবে? ফিজিক্যালিটি প্রচণ্ড পরিমাণে, না হলে পেস, এইটা একটা থাকতে হবে, বেসিক নিড। মানে বার্সেলোনা ডিল করে টেকনিক্যালিটিতে, যদি টেকনিক্যালিটি না থাকে তুমি স্পিড দেখাও, স্ট্রেংথ দেখাও। একটা বেসিক এক্সাম্পল দাও, যদি বলো শুধু স্পিড আছে বা টেকনিক্যালিটি তেমন নেই, আলেহান্দ্রো বালদেকে দেখো, ওর কাছে টেকনিক্যালিটি তেমন নেই, ও ওপরে গিয়ে পারফেক্ট ক্রসেস তো তুলতে পারে না, যেটা আমাদের জোডি আলবা কনস্ট্যান্ট করে গেছিলো, সেটা ও পারে না। কিন্তু ওর কাছে যে স্পিডটা আছে সেটাকে আমরা কাজে লাগাতে পারি, সেই জন্য কিন্তু বালদে আমাদের জন্য একটা ফিউচার স্টার হতে পারে। ফেরানের কাছে কি আছে? না আছে ওর কাছে প্রপার স্পিড, না আছে প্রপার স্ট্রেংথ, না আছে টেকনিক্যালিটি, কিছুই নেই। জাস্ট সামান্য ফুটবলিং ব্রেন আছে। তো এরকম ফুটবলিং ব্রেন আমরা অনেক পেয়ে যাব, খুব কম টাকায় পেয়ে যাব, ঠিক আছে। মানে আমি একটা বেসিক এক্সাম্পল দিচ্ছি, ফেরান টোরেসকে বিক্রি করে দিয়ে এই মুহূর্তে যদি আমরা জিরোনার যে স্ট্রাইকারটা আছে, ওই প্রচুর লম্বা হালান্ডের মতো দেখতে, ডুব্রাভিক না কি নাম, ওকে নিয়ে বসিয়ে দিই, ও ফেরানের থেকে বেটার পারফরমেন্স করে দিয়ে চলে যাবে। সিম্পল অ্যাজ দ্যাট, এটা তোমরা লিখে নিও। তো ফেরানকে রাখার এই মুহূর্তে কোনো মানে হচ্ছে না, যতদিন ওর বয়স আছে, মানে ওকে বিক্রি করলে কিছুটা পয়সা আসবে, 40, 45, 50 মিলিয়ন আসতে পারে, বেঁচে দাও। প্রিমিয়ার লিগ ক্লাব ওকে কেনার জন্য বসে আছে, কারণ প্রিমিয়ার লিগে ওর যে স্টাইল অফ প্লে ওটা প্রিমিয়ার লিগে চলে। টেকনিক্যালিটি অতটা দরকার লাগে না প্রিমিয়ার লিগে ছোটো দৌড়া প্রচুর হাই ইন্টেন্সিটি গেম, ওটা ওখানে চলে, হয়ে যাবে, ওখানে চান্স পেয়ে যাবে। তো সেই হচ্ছে সিম্পল কথা। এরপরে আর একটা প্লেয়ার যার হয়তো এই মুহূর্তে আর দরকার পড়বে না, সেটা হলো ইনিগো মার্টিনেজকে রেসপেক্ট, উইথ অল ডিউ রেসপেক্ট, অসাধারণ একটা মানুষ। যে আমাদের যখন দরকার ছিল তাকে, খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, যখন আমরা ফাঁকা ছিলাম ওই লেফট সেন্টার ব্যাকটাতে, ক্রিশ্চিয়ানসেনকে আমরা ডিএমএফে শিফট করার চেষ্টা করছিলাম বারবার, সেই সময় ও আমাদেরকে সাপোর্ট করেছে। দ্যাটস ইট, খুব ভালো করেছো। কিন্তু এবার আর তোমার জায়গা হবে না, কারণ বার্সেলোনাকে ওয়েজ ক্যাপটা মেনটেন করতে হবে, উইথ রেসপেক্ট ওকে বেরিয়ে যেতে হবে ক্লাব থেকে। কারণ ওই পজিশনটাতে আমরা দেখতে পাচ্ছি কুবার্সি একটা পারফেক্ট স্ট্রং একটা কম্পিটিটার ওই জায়গাটাতে। তারপরে আমরা মিকায়েল ফাইকে প্রমোট করছি, ও ওইখানটাতেই খেলে।
তারপরে বলতে পারো ক্রিস্টেনসেন দরকার পড়লে ওখানে খেলতে পারে, যদি আমাদের কাছে একটা ভালো পারফেক্ট পিভট চলে আসে, ধরে নাও কিমিচ বা আমাদের জুবিমেন্ডি, এদের দুজনের মধ্যে কেউ একটা চলে আসে, তখন কিন্তু ক্রিস্টেনসেন শিফট করে যাবো সেন্টার ব্যাকেতে আরাউহোর পাশে। তো সেই জন্য আমি বলছি ইনিগো মার্টিনেজের আর জায়গা নেই, সরি, মানুষটা কিন্তু যথেষ্ট আমাদের জন্য দিয়ে গেছে। সেম একই ফ্যাক্টর কিন্তু অ্যাপ্লিকেবল ওরিয়েল রোমেওর জন্য। দরকারের সময় ও কাজ করেছে, বার্সেলোনাকে সাপোর্ট করেছে, বার্সেলোনার হয়ে খেলা দেখিয়েছে যথেষ্টই, কিন্তু এখন যে জায়গায় বার্সেলোনা টিম এগিয়ে গেছে সেইখানে ওরিয়েল রোমেওর মতো একটা ডিএমএফের আমাদের আর দরকার নেই, তাকে বেছে দিতে হবে, ওয়েজ বিল ক্লিয়ার করতে হবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে লেভানডস্কি। দেখো লেভানডস্কির কাছে এই মুহূর্তে কি প্রোভাইড করছে সে, আমার কী প্রোভাইড করছে? কিচ্ছু এমন প্রোভাইড করছে যেটা ওর করা উচিত না। গোলস হয়তো কয়েকটা ম্যাচে লাস্ট কয়েকটা ভালো ফিনিশিং দেখিয়েছে, কিন্তু সেই কনসিস্টেন্সি, সেই প্রেজেন্স সেটা কিন্তু নেই, বা সে কী বলবো, একটা যেটা ইনস্টিংক্ট থাকে না, ইনস্ট্যান্ট পাস করা, ও বল হোল্ড আপ করছে, ওর গেমটা তোমরা দেখবে বল এত বেশি হোল্ড আপ করে যে চান্সেস থাকা সত্ত্বেও থ্রু মানে ডিফেন্স চিরে দেওয়ার থ্রু পড়ার সত্ত্বেও সে বাড়াচ্ছে না, এরকম একটা সিচুয়েশানে পড়ছে। তো লেভানডস্কি, আর সব থেকে বড়ো কথা, আমি লেভানডস্কিকে হয়তো বিক্রি করতে বলতামও না কোনো জন্য, কিন্তু ও প্রচুর একটা বড় অ্যামাউন্ট নেয়, 12 মিলিয়ন পার ইয়ার, ঠিক আছে? তো ওই অ্যামাউন্টটাকে যেহেতু নিচ্ছে, তো আমার মনে হয় লেভানডস্কিকে ওই অ্যামাউন্টে রাখা ঠিক হবে না। ও যদি ওয়েজ বিল লোয়ার করে, 50% ডাউন করে দিক, 6 মিলিয়ন নিক, রয়ে যাও, কোনো ব্যাপার নয়, রয়ে যাও তুমি। এটা হচ্ছে গেল। এরপরে এটা কত নম্বর গেল? 6 নম্বর প্লেয়ার গেল, 6 নম্বর। এরপরে আর একটা প্লেয়ার যাকে আমার মনে হয় যে ছেড়ে দেওয়া উচিত এক্ষুনি, এটা তোমাদের গায়ে লাগতে পারে, সেটা হলো ফ্র্যাঙ্কি ডিয়ং। কারণ ফ্র্যাঙ্কি ডিয়ং এমন একটা প্লেয়ার যে বলতে পারো আমাদের খুব ক্লোজ হয়ে গেছে, খুব ক্লোজ, কিন্তু আমি আবার বলছি, ফ্র্যাঙ্কি ডিয়ংকে আমি কোনোদিনও ছাড়তাম না যদি ওর ওয়েজ বিলটা ঠিক থাকতো। যদি ও ওয়েজ কমিয়ে নেয়, তাহলে ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের থেকে ভালো প্লেয়ার আর হতে পারে না রাখার জন্য টিমে। একটা অ্যাসেট। আজকে কিছু ম্যাচেও পারফর্ম করছে না, কিন্তু কাল আবার করবে পারফর্ম। কিন্তু 34 মিলিয়ন পার ইয়ার, মোর দ্যান হালান্ড অ্যান্ড কেভিন ডি ব্রুইনা, তুমি কিন্তু সেই পারফরমেন্স দিচ্ছ না, হতে পারে না, বার্সেলোনা অ্যাফোর্ড করতে পারবে না। ওটা যদি আন্ডার 20 মিলিয়নও চলে আসে, ওয়েল অ্যান্ড গুড, ফ্র্যাঙ্কিকে রেখে দাও, কিন্তু 34 ইজ ইম্পসিবল, মানে বার্সেলোনার সম্ভবই না। বলতে পারি ইউরোপের সেকেন্ড হায়েস্ট আর্নারও এখন, এরপরে আমাদের কিলিয়ান এমবাপের পরে। তো ফ্র্যাঙ্কি ডিয়ংকে যদি এই স্যালারিতে রাখতে হয়, রাখার কোনো মানে হয় না, ওকে ছেড়ে দাও, দিয়ে তুমি ওই জায়গাতে জুবিমেন্ডিকে নিয়ে চলে এসো। আর ফ্র্যাঙ্কিকে রিপ্লেস করার মতো আমাদের কাছে গাভি আছে, আমাদের কাছে পেদ্রি আছে, ফার্মিন আছে, তো ঠিক আছে, হয়ে যাবে, ওটা আমরা সামলে নিতে পারবো ফ্র্যাঙ্কিকে ছেড়ে দিলে। কিন্তু এটাও বলবো যে গুন্ডোয়ান যেটা দিচ্ছে পারফরমেন্স, বেশি দিন নয়, আর 1-2 বছর হয়তো, তারপরে কিন্তু আমাদের ওখানেও সলিউশন ভাবতে হতে পারে। তো এই হচ্ছে প্লেয়ার্স যারা মানে টপ ওপর দিকে প্লেয়ার কথা বলছে, যারা উপরে হাই আগাভ খেলছে, তাদেরকে বিক্রি করার কথা হচ্ছে। তো এদেরকে বিক্রি করে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়, এদের ওপর ক্যাশ ইন করাটা খুব ইম্পর্টেন্ট। আরও কিছু প্লেয়ার থাকবে, আছেও, যাদেরকে তোমরা বলতে পারো বিক্রি করে দেওয়া যেতে পারে, কিন্তু ঠিক আছে, তাদেরকে আরেকটু অপরচুনিটি দেওয়া। তোমরা যদি বলো এবার কেনার কথা, সেটা আমরা পরের ভিডিওতে আসছি। চলো, এই অবধি এই ভিডিওটা রইল।